ঋতব্রত তৃণমূলে ঠাঁই হলো না মমতার এবং অভিষেকের। ন্যাশনাল কমিটি গঠন হলো তৃণমূল কংগ্রেসের, আর সেই তৃণমূল কংগ্রেসের প্রতীক সহ ছিন্ন হয়ে গেলেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি দল তৈরি করেছেন তিনি দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। এই ইতিহাস মনে হয় বিশ্বের কোথাও আছে কিনা জানা নেই আমাদের। যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের গলায় শোনা গেছিল পৃথিবীর সেরা বাংলা উন্নয়নের ক্ষেত্রে আমাদের প্রজেক্ট অন্য অন্য কান্ট্রিতে তারা গবেষণা করছে, এমনকি বিদেশ পর্যন্ত গিয়ে তিনি ঘুরে এসেছিলেন আর বলেছিলেন। আজকে দিনে দাঁড়িয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন অনেকেই হয়তো ভুলে গেছেন। আর এগুলো ভুলে যাওয়ারই কথা, মানুষ তো যখনই ঘটে তখনই মনে রাখে, বাকিটা ভুলে যায়। এই ইতিহাসগুলো একটু জেনে রেখে দিন। উনি বলেছিলেন কোরআন, বাইবেল, মহাভারত সব শেষ হয়ে যাবে কাহিনী, কিন্তু আমার উন্নয়নের কাহিনী শেষ হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আজকে তার কি দশা হলো? উনি কিন্তু যখন ভোট নিতে এসেছিলেন, আর সেই ভোট একেবারে মুসলিমদের ভর করে কিন্তু পশ্চিমবঙ্গ 15 বছর চালিয়েছেন। যে ফুরফুরা শরীফে উনি প্রথম দল গঠন করে গিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে তাদের মাথায় হাত দিয়ে তাদের বাড়িতে গিয়ে সবাইকে পটিয়ে পাঠিয়ে কিন্তু একেবারে তহা সিদ্দিকীর হাত ধরেই পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমান ভোটকে সামনে রেখে তিনি ক্ষমতায় এসেছিলেন। আর ক্ষমতায় আসার পর তিনি কিন্তু সেই সংখ্যালঘুদের প্রথম বলেছিলেন 99% উন্নয়ন হয়েছে। ভাবুন তো দেখি সংখ্যালঘুরা কি পেয়েছে। সংখ্যালঘুরা যদি পেতে হয় তো পেয়েছে শুধু কবরস্থানের বাউন্ডারি আর ইমামদের ভাতা ছাড়া সংখ্যালঘুদের আলাদা করে কোনো রকমভাবে সংখ্যালঘু মুসলমানদের উন্নয়ন হয়নি। যেটা হয়েছে রাস্তাঘাট, বিদ্যুৎ, খেলার মাঠ সবার জন্য সেটা হয়েছে। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোথায়? ইতিহাসটা একবার দেখে নিন, কোথায় ছিলেন আর তিনি কোথা থেকে এসেছিলেন। ঠিক 34 বছরে বামপন্থ যেভাবে শেষ হয়েছিল, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেভাবেই শেষ হলেন। কারণ 34 বছর বামপন্থের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে গেছিল, এমনকি ফুরফুরা শরীফ পর্যন্ত সেই সময় বাদ যায়নি বামফ্রন্টের চোখে। তহা সিদ্দিকীকে নিয়ে অনেক কটাক্ষ, অনেক বড় বড় কথা, এমনকি যে কাসেম সিদ্দিকী আজকে তৃণমূলে এসছে, এই কাসেম সিদ্দিকীকে বামফ্রন্টের শেষ টাইমে তার মারধর পর্যন্ত করা হয়েছিল। এই ফুরফুরা শরীফের বদদোয়া বলা যেতে পারে, এবং তাদের সমর্থকের অভিশাপে বলুন বা তাই সমর্থকরা না সাথে থাকার কারণে কিন্তু 34 বছরের বামপন্থ শেষ হয়েছে। 15 বছর ধরে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। একটি মাত্র সিটে এইবারে হয়তো মুর্শিদাবাদ থেকে জিতে, সেটাও নওশাদের আশীর্বাদে বলা যায় বা তার সহযোগিতায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস শেষ হয়েছে ঠিক এই ফুরফুরা শরীফকে কেন্দ্র করে। যেভাবে কটাক্ষ করেছিল শওকত মোল্লা থেকে শুরু করে সবাই মিলে নওশাদকে কেন্দ্র করে তার পরিবারকে নিয়ে কটাক্ষ করা, এই কটাক্ষ কিন্তু একেবারে সংখ্যালঘু মুসলমানরা তারা ঠিকমতো মেনে নেননি। আর আজ যদি সংখ্যালঘু মুসলমানরা মনে করতো বা বুঝতে পারতো যে তৃণমূল কংগ্রেস এইভাবে একটা আস্ত দল অন্য কোথাও চলে যাবে এবং বিজেপির কাছে বি টিম হয়ে যাবে, বা বিজেপির সঙ্গে আতাত করে তারা যারাই শাসক তারাই বিরোধী হয়ে যাবে, তাহলে সংখ্যালঘু মুসলমান ভোটগুলো কিন্তু আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী গিয়ে বিধানসভায় বসছেন এবং যারা প্রতিবাদী কথা বলছেন এবং মমতা অভিষেককে বাদ দিয়ে এই মুসলমান ভোট কিন্তু তারা কোনোদিন বা সংখ্যালঘুদের ভোট এভাবে তারা পেত না। আজকে দিনে দাঁড়িয়ে 60টির ওপরে বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম সহ জবেদ খান এবং কাউন্সিলর 60 থেকে 65 জন নিয়ে তারা মিটিং করলো। সেখানে কিন্তু মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ পড়ে গেল। আসুন একবার আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিস্ট্রিটা দেখি। যেমন কর্ম করবে তেমনই হবে, সে যেই হোক না কেন পৃথিবীর। অহংকার পতনের কারণ। এই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দল ভাঙিয়ে তিনি কিন্তু বিজেপিতে জয়েন করেছিলেন, আবার বিজেপি থেকে গিয়ে কংগ্রেসে গেছিলেন, আবার কংগ্রেস থেকে বেরিয়ে এসে তছনছ করে দিয়ে তিনি নূতন দল গঠন করেছিলেন 2011 সালে। আর সেই 11 সালের পরে তিনি ঘুরে দাঁড়িয়েছেন, বামপন্থকে চুরমার করে দিয়েছে। আর তার অগ্রাধিকার হিসাবে একেবারে যদি বলা যায় ফুরফুরা শরীফের তহা সিদ্দিকীরা কিন্তু সম্পূর্ণ সেভাবে সাথ দিয়েছিল, তার জন্যই তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন। আর সেই ফুরফুরা শরীফ এবং সংখ্যালঘু মুসলমানদের কোনো মূল্যায়ন না বামফ্রন্ট করেছে, না 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আজ কিন্তু তারা সব ঘর বাড়ি ছাড়া ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা। একটা প্রধান কেন, একটা বুথ মেম্বার, বুথ সভাপতিকেও এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। অহংকার পতনের কারণ। আমি যাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের
একটু জীবনী সম্পর্কে একটু বলে দিই, রাজনৈতিক কেরিয়ার সম্পর্কে। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টি খাওয়ানো, দল ভাঙানোর কাজে কিন্তু প্রস্তুত ছিলেন, আর সেই প্রস্তুতির কারণে তানার আস্ত দলটা ভাঙিয়ে নিয়ে চলে গেলেন কে? ঋতব্রত সহ তানার সামনে রেখে জিতে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে কিন্তু ছবি নেই, সেখানে ছবি আছে কার? B.R. আম্বেদকরের, সেখানে ছবি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে ছবি আছে কাজী নজরুল ইসলামের, আর অভিষেকের ছবিও নেই, মমতারও ছবি নেই। আমি আসি এবার মমতার রাজনৈতিক জীবনী সম্পর্কে। তার রাজনৈতিক শুরু 1970 সালে তিনি কংগ্রেসে যোগদান করেন এবং 1976 থেকে 1980 তিনি মহিলা কংগ্রেস, ইন্ডিয়ান মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজীব গান্ধী কিন্তু সেই সময় দায়িত্ব দিয়েছিলেন এবং 1984 সালে তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সিপিএমের তাবড় নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে তিনি পরাজিত করে রাজনীতির পরিচয় লাভ করেছিলেন এবং 1998 সালে কংগ্রেসে বেরিয়ে তিনি 1 জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পশ্চিমবঙ্গের 34 বছরের বামপন শাসনকে চূর্ণ করে দিয়ে তিনি এই রাজ্যের দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী পদ হিসাবে গ্রহণ করেছিলেন। এবারে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি সামলেছেন। 1991 সাল থেকে 1999 সাল এবং 2009 সাল ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। 1991 PV নরসিংহ রায়ের নেতৃত্বে সরকারে তিনি মানব সম্পদ উন্নয়ন, যুব বিষয় এবং ক্রীড়া, নারী ও শিশু কল্যাণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন। 1999 সালে তিনি অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে NDA সরকার অর্থাৎ বিজেপি সরকারের দায়িত্বে তিনি রেলমন্ত্রী হয়েছিলেন। পরবর্তীতে 2009 আবার তিনি কংগ্রেসে ফিরে গিয়ে মনমোহন সিংয়ের নেতৃত্বে ইউপিএ অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে তিনি কিন্তু পূর্ণ রেলমন্ত্রী ছিলেন। ভাবুন তো দেখি, যিনি সাধারণ কোনো দায়িত্ব পালন করেননি, দুবার রেলমন্ত্রী পেয়েছেন, কংগ্রেসের ভালো দায়িত্ব পেয়েছেন, আজকে তানার হাল কি হলো? অহংকার কারো ছেড়ে কথা বলে না, আর যারা মানুষের সঙ্গে যে ব্যবহার করবে সেটাই হবে। আজকে ভাবুন তো দেখি, যাদের সেনাপতি মনে করতেন উনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জাভেদ খান, কাকুলি ঘোষ দস্তিদার, তাদেরকে সামনে রেখেছিলেন কাকে? সে দেবাংশু, সায়নী ঘোষ, কি বড় বড় কথা নওশাদকে নিয়ে, ফুরফুরাকে নিয়ে, তহাকে নিয়ে। আজকে তারা কোথায় গেল? আমরা এই পর্যন্ত দেখে আসলাম 34 বছরে বামফ্রন্টকে কিন্তু চূর্ণ চূর্ণ করে দিয়েছিল সাধারণ মানুষ এবং এই ফুরফুরার বিরুদ্ধে বাজে কথা বলা এবং তাদের বংশ তুলে একাধিকবার বাজে কথা বলতে আমরা শুনেছি। ঠিক তদরূপভাবে এই তৃণমূল কংগ্রেসের শেষ টাইমে নওশাদ এবং নওশাদের পরিবার, তার পিতামাতা, দাদু কেউ ছাড় পায়নি। গোটা শেষ 5 বছর ধরে শুধু তাদের বিরুদ্ধে নোংরা কথা বলেছিল। ওটা পশ্চিমবঙ্গের মানুষ তার যোগ্য জবাব দিয়ে আজকে কোথায় পাঠিয়েছে। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অহংকার, সেই অহংকারে চূর্ণ চূর্ণ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো এবং তিনি। এই পরিচয় বিহীন হয়ে গেল দলের এবং দলের সিম্বল চলে গেল শুধু পশ্চিমবঙ্গের বিধানসভার ক্ষেত্রে নয়, যাদের লোকসভায় দান করিয়েছিলেন, যারা রক্ত দিয়েছিল, যারা জীবন দিয়েছিল, যারা পরিশ্রম করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মূল্যায়ন করেনি। উনি কোথায় ফিল্ম স্টার, কোনো শিল্পপতি, কোথায় খেলোয়াড়, কোথায় নায়ক, খেলা মেলা করে গেছে আর তাদেরকে নিয়ে লোক জড়ো করেছিল। পার্টিকুলারলি উনি কোনো সংগঠন ভালোভাবে করেননি, শুধু হই হই করে নিজের অহংকার বজায় রাখতে গিয়ে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো। দলও শেষ, তিনিও শেষ, আর দলটাই হাইজ্যাক হয়ে চলে গেল অন্য জায়গায়। উনিও একাধিকবার দল চেঞ্জ করেছেন, এমনকি SUCI কংগ্রেস একসঙ্গে জোট করে উনি ক্ষমতায় আসার পরেও সেই কংগ্রেসকে কোনোভাবে 15টা বছর পাত্তা দেননি। আজকে তার হাল কি হলো? এটা অহংকারের ফল বলা যেতে পারে। আর যারা শাসক আছে তারা যেভাবে চিৎকার করে কথা বলছেন, গম্ভীরতা দেখাচ্ছেন, মনে করছেন কোনো মূল্য নেই মানুষের, আপনাদেরও কিন্তু ভাবতে হবে আগের সরকার কেমন ছিল, আচরণে আজ কোথায় গেল। এ দিন যে যারা শাসক আছে তাদের যে দেখতে হবে না, এটা বলা ভুল হবে। অহংকার সমস্ত কিছুর হিসাব নেয়, এটাই তার প্রমাণ।